প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমএস এডুকেয়ার সেন্টার থেকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই তোমরা অ্যাসাইনমেন্ট 1-এর প্রশ্নগুলো দেখেছ এবং অনেকেই প্রশ্নগুলোর সমাধান করে ফেলেছ। পাশাপাশি কনফিউজড বোধ করছো যেভাবে প্রশ্নগুলোর সমাধান করা হয়েছে সেগুলো সঠিকভাবে করা হয়েছে কিনা। এই কনফিউজড দূরীকরণের উদ্দেশ্যেই আজকের এই পর্ব। তাহলে আর দেরি নয়, চলো মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো অ্যাসাইনমেন্ট 1-এ সংক্ষিপ্ত প্রশ্ন আছে 4টি এবং সৃজনশীল প্রশ্ন আছে 3টি। প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব এবং অ্যাসাইনমেন্ট 1-এও প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্নের 1 নংয়ে বলা হয়েছে 0.6 গুণন 0.9 সমান কত, অর্থাৎ দুইটি আবৃত দশমিক ভগ্নাংশের গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। চলো আমরা প্রশ্নটি সমাধান করি। 1 নং 0.6 পুনঃপুনিক গুণন 0.9 পুনঃপুনিক। প্রিয় শিক্ষার্থী, আবৃত দশমিক ভগ্নাংশের গুণফল নির্ণয় করার সময় আমরা প্রথমেই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিব। কিভাবে? লক্ষ্য করো, এই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার সময় প্রথমে এখানে একটা টান দিব, তারপরে দেখব আবৃত অংশে কয়টি অঙ্ক আছে। আবৃত অংশে একটি অঙ্ক আছে, সুতরাং আমরা একটি 9 লিখব। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 0, অর্থাৎ অনাবৃত অংশে কোনো অঙ্ক নেই, তাই 9-এর ডানে কোনো কিছু লিখব না। তারপর সম্পূর্ণ সংখ্যা লিখব, অর্থাৎ 6। তারপর লেখা উচিত ছিল -0, কিন্তু 6 থেকে 0 মাইনাস করলে 6ই থাকে, সুতরাং 6 - 0 লিখলাম না। একইভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে একটি, সুতরাং এখানে একটি 9 লিখব এবং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 0, অর্থাৎ এখানে অনাবৃত অংশের কোনো অঙ্ক নেই, তাই 9-এর ডানে কোনো কিছু লিখলাম না। তারপর একইভাবে সম্পূর্ণ সংখ্যা লিখব, অর্থাৎ 9 লেখা উচিত ছিল 9 - 0, কিন্তু 9 থেকে 0 মাইনাস করলে 9ই থাকে, সুতরাং 9 - 0 লিখলাম না। এখন আমরা দুটি সাধারণ ভগ্নাংশের গুণাঙ্ক করব। সাধারণ ভগ্নাংশের গুণাঙ্ক আমরা জানি, যদি উপরে নিচে কাটাকাটি করা যায়, অর্থাৎ একই সংখ্যা দিয়ে নিচের এবং উপরের সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে আমরা ভাগ করব। আর যদি না যায়, তাহলে নিচেরগুলি গুণ করে নিচে লিখব এবং উপরেরগুলি গুণ করে উপরে লিখব। কিন্তু এখানে 9 দিয়া নিচের 9কেও ভাগ করা যায়, ভাগফল হয় 1, এবং 9 দিয়া উপরের 9কে ভাগ করলে ভাগফল হয় 1, অর্থাৎ 9 দিয়া উপরের 9 এবং নিচের 9কে ভাগ করা যায়। এবং এখানে 3 দিয়া নিচের 9কে ভাগ করা যায়, ভাগফল হয় 3, এবং 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2। এখন আমরা কি করব? উপরে আছে 2 এবং 1, এই দুটিকে গুণ করব, গুণ করে লিখব উপরে 2 আর নিচে 3, এবং 1কে গুণ করলে হয় 3, নিচে লিখব 3। এখানে দেখতে পাচ্ছি একটি সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশকে আমরা দশমিক বা আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করব, যেহেতু দুটি আবৃত দশমিক ভগ্নাংশের গুণফল আমরা নির্ণয় করছি। এই জন্য আমরা লিখব যে এখন 2কে 3 দ্বারা ভাগ করি। 3, প্রিয় শিক্ষার্থী, 3 2 এর মধ্যে একবারও যায় না। যদি না যায় তাহলে কি করব? এখানে 0 দিয়ে একটা দশমিক দিব এবং 2 এর ডানে একটা শূন্য বসাবো। এখন 3 20-এর মধ্যে কয়বার যায়? 6 বার যায়, মানে 6 বার যায়। 3 × 6 = 18, বিয়োগ করলে থাকে কত? 2। যেহেতু ভাগফলের জায়গায় দশমিক আছে, বিয়োগ করার পরে আমরা একটা শূন্য দিতে পারি। এখন 3 এই 20-এর মধ্যে আবারও যায় 6 বার, 3 × 6 = 18, আবার বিয়োগ করলে থাকে 2। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা বারবার 6 বারই যাবে। তার মানে এখন আমরা লিখতে পারি যে অতএব 0.6 গুণন 0.9 পুনঃপুনিক, অবশ্যই সমান চিহ্ন দিয়ে লিখব 0.6 পুনঃপুনিক, যেহেতু ভাগফলে 6 অঙ্কটি বারবার আসতেছে, সুতরাং
এই দুটি আবৃত দশমিক ভগ্নাংশের গুণফল হচ্ছে 0.6 পূর্ণপণিক। এখন আমরা লিখব অতএব নির্ণয় গুণফল গুণফল 0.6 পূর্ণপণিক। এটি হচ্ছে 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর সমাধান করব। 2 নং প্রশ্নে একটি সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে। এই সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে দেখো প্রশ্নটি 2 নং। 2 নংয়ে বলা আছে 32 সমস্ত 37 ভাগের 21। এটি একটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমরা প্রথমেই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। আর এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে পাই 1205/37। এখন এই 37 দিয়া 1205-কে ভাগ করব। দেখব যে এখন 1205-কে 37 দিয়ে ভাগ করি। লিখলাম 37 আর এখানে লিখলাম 1205। প্রথমে 37 120-এর মধ্যে যায় 3 বার। 3 বার দিলে কি হয়? 3 × 7 = 21, হাতে থাকে 2, 3 × 3 = 9 আর 2 11। এখন 120 থেকে 111 বাদ দিলে থাকে 9, কাইটা নামাইলাম পাশের অঙ্ক 5, কত হলো 95। এবং 37 এই 95-এর মধ্যে যায় 2 বার। 2 বার দিলে কত হয়? 7 × 2 = 14, হাতের হলো 1, 3 × 2 = 6 আর 1 = 7, 74। বিয়োগ করলে 4 আছে কত? 5 হবে 1, 7 আছে কত? 9 হবে 2, 21। এখন পাশে কোনো অঙ্ক নাই, কি করব? ভাগফলের এখানে একটা দশমিক দিয়া এই জায়গায় একটা শূন্য দিব। এখন কয়বার যায়? 5 বার যায়। 5 × 7 = 35-এর 5, হাতের হলো 3, 3 × 5 = 15 আর 3 = 18। বিয়োগ করলে থাকে কত? থাকে 5, 9, 10, 2, 25, অর্থাৎ 25 থাকে। এখন আমরা যেহেতু এখানে দশমিক দিয়েছি একটা শূন্য দিব। এখন কয়বার যায়? 6 বার। 6 বার দিলে কত হয়? 6 × 7 = 42, হাতের হলো 4, 3 × 6 = 18 আর 4 = 22, অর্থাৎ 222। বিয়োগ করলে কত থাকে? বিয়োগ করলে থাকে 28। এখন আবারও একটা শূন্য দিব। এখন যায় 7 বার। 7 × 7 = 49-এর 9, হাতে থাকে 4, 3 × 7 = 21 আর 4 = 25। 25 বিয়োগ করলে থাকে কত? 9 আছে কত? 10 হবে 1, তারপর 6 আছে কত? হলে 8 হবে 2, 21। যেহেতু ভাগফলে দশমিক দিয়েছি, এখানে দেব একটা শূন্য। এখন এই 210-এর মধ্যে 37 যায় 5 বার। 5 বার দিলে কত হয়? হয় 185। বিয়োগ করলে কত থাকে? থাকে 25। আবার এখানে একটা শূন্য দিব। এখন এই 250-এর মধ্যে যাবে 6 বার। 6 বার দিলে কত হয়? 6 বার দিলে হয় 222। বিয়োগ করলে থাকে 28। আবারও এখানে একটা শূন্য দিব। তারপরে আবার 280-এর মধ্যে 37 যাবে 7 বার। আর 7 বার দিলে কত হয়? 7 বার দিলে হয় 259। বিয়োগ করলে থাকে 21। আমরা লক্ষ্য করছি যে এখন দশমিকের ডানে 5, 6, 7 আবারও আসছে 5, 6, 7, দেখা যাচ্ছে যে হয়তো আবারও আসবে, দেখা 5, 6, 7। তাহলে আমরা আর ভাগ করবো না। এখন আমরা লিখে দিব যে অতএব নির্ণয়ে আবৃত দশমিক ভগ্নাংশ বা অতএব প্রদত্ত ভগ্নাংশের আবৃত দশমিকে প্রকাশিত মান লিখে দিব যে অতএব প্রদত্ত ভগ্নাংশের আবৃত দশমিকে
প্রকাশিত মান হচ্ছে 32.567। এখানে 5-এর উপরে পূর্ণপূর্ণিক দেব, 7-এর উপরেও পূর্ণপূর্ণিক দেব। এটি হচ্ছে আনসার। এটি সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর সমাধান। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর সমাধান করব। 3 নং প্রশ্নে বলা হয়েছে n সমান 2p-3 এবং p ইজ এলিমেন্ট n এবং n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এখানে n এর মান দেওয়া আছে 2p-3 এবং p এর একটা তথ্য দিছে যে p ইজ এলিমেন্ট n, অর্থাৎ p হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান। তারপর প্রশ্ন করেছে n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। চলো প্রশ্নটি সমাধান করি। প্রথমেই লিখব দেওয়া আছে n সমান 2p-3 যা প্রশ্নে দেওয়া আছে এবং যেখানে p ইজ এলিমেন্ট n, অর্থাৎ p হচ্ছে স্বাভাবিক সংখ্যা n এর উপাদান। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি একটা সমীকরণের উভয় পক্ষকে বর্গ করলে অথবা বর্গমূল করলে, ঘন করলে অথবা ঘনমূল করলে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এই সমীকরণের উভয় পক্ষকে বর্গ করেছি, তাতে কি পেয়েছি? এই বাম পাশে পেয়েছি n স্কোয়ার এবং ডান পাশে পেয়েছি 2p-3 হোল স্কোয়ার। এখন এইটুকু একটা বীজগণিতীয় সূত্রের মধ্যে পড়ে। কোন সূত্র? a - b হোল স্কোয়ার। এখানে 2p কে ধরেছি a এবং 3 কে ধরেছি b, তাহলে তারা a - b হোল স্কোয়ার। আর a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন 2p হোল স্কোয়ার, তার মানে এই স্কোয়ারটা 2 এর উপরেও আছে, p এর উপরেও আছে। 2 এর উপরে স্কোয়ার থাকলে আমি লিখতে পারি 4, আর p এর উপরে স্কোয়ার থাকলে আমি লিখতে পারি p স্কোয়ার। অর্থাৎ এই পদের পরিবর্তে আমি লিখতে পারি 4p স্কোয়ার। এই যে মাইনাস আর এই যে মাইনাস, এখানে দেখতে পাচ্ছি 2 গুণন 2p গুণন 3। এইটুকু যদি গুণ করি তাহলে গুণফল দ্বারা 12p, এই যে প্লাস এই যে প্লাস, এই যে 3 স্কোয়ার, 3 স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি 9। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি 3টি পদ। 3টা পদের মধ্যে প্রথম 2টি পদ থেকে আমি 4p কমন নিতে পারি। কারণ 4p দিয়ে যদি 4p স্কোয়ারকে ভাগ করি ভাগফল হয় p, আর 4 প্লাসে মাইনাসে মাইনাস। 4p দিয়ে যদি 12p কে ভাগ করি ভাগফল হয় 3। এই যে প্লাস এই যে প্লাস, এই যে 9 এই যে 9। অর্থাৎ এই রাশিটা এইরকম আকার ধারণ করে। এখন লক্ষ্য করো, যেহেতু p ইজ এলিমেন্ট n, অর্থাৎ p যে কোনো স্বাভাবিক সংখ্যা, তাই 4 গুণন p ইন্টু p-3 অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখি, যেমন 4 গুণন 1 সমান কত? 4, এটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। আবার যদি দেখি 4 গুণন 2 সমান কত? 8, এই 8ও অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। আবার যদি দেখি 4 গুণন 5 তার মানে হচ্ছে 20, এটাও 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যেহেতু এখানে 4 গুণন p ইন্টু p-3, তার মানে এইটুকুকে অবশ্যই 4 দ্বারা ভাগ করা যাবে এবং কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু 9কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে। সুতরাং 4p ইন্টু p-3 প্লাস 9, অর্থাৎ n স্কোয়ারকে, তার মানে এইটুকু যে কথা n স্কোয়ার একই কথা, কারণ n স্কোয়ার থেকেই আমরা এইটুকু পেয়েছি। তাই n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। তার মানে আমরা শেষে লিখতে পারি অতএব নির্ণেয় ভাগশেষ 1। এটাই আনসার। এটি হচ্ছে 3 নং প্রশ্নের সমাধান। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 4-এর সমাধান করব। 4 নং প্রশ্নে মূলত 3টি সেট দেওয়া আছে। একটি হচ্ছে সার্বিক সেট ইউ, যার উপাদান হচ্ছে 2, 3, 4, 5, 6, 7 এবং 9। আর এই সার্বিক সেটের 2টি উপসেট দেওয়া আছে এ এবং বি, এবং এ সেটের উপসেট সদস্য হচ্ছে উপাদান হচ্ছে 2, 4, 6 এবং বি সেটের সদস্য হচ্ছে 3, 5, 7। এতটুকু দিয়ে প্রশ্নকর্তা প্রশ্ন করেছে এ প্রাইম ইন্টারসেকশন বি সমান কত। প্রিয় শিক্ষার্থী, চলো প্রশ্নটির সমাধান করি। প্রথমেই লিখব
দেওয়া আছে ইউ সমান, যা দেওয়া আছে আমি তাই লিখব, অর্থাৎ 2 3 4 5 6 7 9। ইউ হচ্ছে সার্বিক সেট এবং এই সার্বিক সেটের উপাদান হচ্ছে 2 3 4 5 6 7 9। এই সার্বিক সেটের উপসেট হচ্ছে এ সেটের উপাদান হচ্ছে 2 4 6 এবং আরও একটি উপসেট হচ্ছে বি, যার উপাদান হচ্ছে 3 5 7। এই তিনটি সেটই উদ্দীপকে প্রশ্নে দেওয়া আছে। তাহলে এ প্রাইম সমান আমি লিখতে পারি সার্বিক সেট ইউ মাইনাস এ। এখানে সার্বিক সেটটা লিখলাম এইটুকু, এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে এস এর পরিবর্তে লিখলাম এ সেট। এখানে ইউ সার্বিক সেটের উপাদানগুলোর মধ্যে যে উপাদানগুলো এ সেটের মধ্যে বিদ্যমান ওই উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিয়ে যে সেট হয় ওইটাই হচ্ছে এ প্রাইম সেট। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 4 এবং 6 এই তিনটি উপাদান এ সেটের মধ্যে আছে। তাহলে এই তিনটি উপাদান বাদ দিলে থাকে 3 5 7 9, এইটি হচ্ছে এ প্রাইম সেট। এখন আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি নির্ণয় করব। এই যে লিখলাম সমান এ প্রাইমের পরিবর্তে লিখলাম এই যে 3 5 7 9, এই যে ইন্টারসেকশন, আর বি এর পরিবর্তে বি সেট লিখলাম 3 5 7। এখন আমি দেখব যে এই দুইটা সেটের মধ্যে কোন উপাদানগুলো উভয় সেটের মধ্যে বিদ্যমান। তো দেখতে পাচ্ছি 3 5 7 এই সেটের মধ্যেও আছে, 3 5 7 এই সেটের মধ্যেও আছে। এই কমন উপাদানগুলো নিয়ে আমরা এই সেট নির্ণয় করব। এটি হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি এর মান। অতএব নির্ণয় সেট এ প্রাইম ইন্টারসেকশন বি সমান 3 5 7। এটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 4-এর সমাধান। এখন আমরা সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করব। এখানে বলা হয়েছে যে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 এবং জি অফ এ সমান 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 বাই এ কিউব, দুইটি ফাংশন। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এক্স ইজ এলিমেন্ট এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 3 এবং এক্স কিউব লেস দেন অর ইকুয়াল 30-কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ ক নঙে একটি সেট দেওয়া আছে গঠন পদ্ধতিতে, এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। চলো প্রশ্নটির সমাধান করি। প্রথমে লিখব 1 নং ক, লিখব প্রদত্ত সেট x is element n such that x square is greater than 3 এবং x কিউব less than or equal 30। আমরা এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। প্রথমে লিখব প্রদত্ত সেট, এটা পরে লিখব n সমান n একটা সেট যেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এই সেটের সদস্য হচ্ছে 1 2 3 4 ইত্যাদি। তাই x হচ্ছে n সেটের উপাদান। এখানে বা এখন আমি লিখতে পারি যে x সমান 1 2 3 4 ইত্যাদি নিয়ে পাই x সমান 1 হলে x স্কোয়ার সমান 1
যেটা লেস দেন 3 এবং এক্স কিউব সমান 1 লেস দেন 30। এবার এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান 4 ইজ গ্রেটার দেন 3 এবং এক্স কিউব সমান 8 লেস দেন 30। প্রিয় শিক্ষার্থী, এই 2 উপাদানটি গ্রহণযোগ্য, কারণ 2 এর বর্গ 3 অপেক্ষা বড় এবং 30 অপেক্ষা ছোট। এখন দেখব বা এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান 9 গ্রেটার দেন 3 এবং এক্স কিউব সমান 27 লেস দেন 30। এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার সমান 16 ইজ গ্রেটার দেন 3 এবং এক্স কিউব সমান 64 ইজ গ্রেটার দেন 30। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান 4 গ্রহণযোগ্য নয়, কারণ 4 এর ঘন 30 অপেক্ষা বেশি। এখন আমরা লিখব যে শর্তানুসারে প্রদত্ত সেটের গ্রহণযোগ্য উপাদান গ্রহণযোগ্য উপাদান 2, 3। 1 নয় কেন? 1 এর বর্গ যদিও 1 এর বর্গ 3 অপেক্ষা ছোট, এই জন্য 1 উপাদানটি গ্রহণযোগ্য নয়। আর 4 গ্রহণযোগ্য নয়, কারণ 4 এর ঘন 30 অপেক্ষা বেশি। তাই প্রদত্ত সেটের গ্রহণযোগ্য উপাদান হচ্ছে 2, 3। এখন আমরা লিখব অতএব নির্ণয় সেট সমান 2, 3। এটি ক নং প্রশ্নের সমাধান। এখন আমরা সৃজনশীল প্রশ্ন 1-এর খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নে বলা হয়েছে f of -2 সমান 0 হলে দেখাও যে রুট কে একটি অমূলদ সংখ্যা। যদিও উদ্দীপকে দেওয়া আছে f of x সমান x³ প্লাস k x² মাইনাস 4x মাইনাস 12। আর খ নং প্রশ্নে দেওয়া আছে f of -2 সমান 0 হলে দেখাও যে রুট কে একটি অমূলদ সংখ্যা। চলো প্রশ্নটির সমাধান করি। প্রথমে লিখব দেওয়া আছে f of x সমান x³ প্লাস k x² মাইনাস 4x মাইনাস 12। অতএব f of -2 সমান -2 হোল কিউব প্লাস k ইন্টু -2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু -2 মাইনাস 12। অর্থাৎ এই যে x এর পরিবর্তে লিখেছি -2, এই যে কিউব, এখানে x আছে, x এর পরিবর্তে লিখেছি -2, এই যে স্কোয়ার, এখানে আছে x এর পরিবর্তে লিখেছি -2, আর বাকি যা আছে সব ঠিক আছে। এখন -2 হোল কিউব, তার মানে এই কিউবটা মাইনাসের উপরেও আছে, 2 এর উপরেও আছে। মাইনাসের উপরে কিউব থাকার কারণে মাইনাসই থাকবে, যেহেতু পাওয়ারটা বেজোড় সংখ্যা, আর 2 এর উপরে কিউব থাকার কারণে লিখতে পারি 8। এই যে প্লাস, আর এখানে মাইনাসের উপরে পাওয়ার 2 থাকার কারণে হয়ে গেছে প্লাস, আর 2 এর উপরে পাওয়ার 2 থাকার কারণে হয়ে গেছে 4। অর্থাৎ এই এতটুকুর পরিবর্তে আমি লিখতে পারি 4k। এখানে মাইনাসে প্লাস, আর 4কে 2 দিয়ে গুণ করলে হয় 8। মূলত এখানে -4 আর -2 একে অপরের সাথে গুণন অবস্থায় আছে। -4কে -2 দিয়ে গুণ করলে হয় +8। এই যে -12, এই যে -12, এখানে চারটা পদের মধ্যে এখানে আছে -8, এখানে আছে +8। 8 কাটা গেলে থাকে
4k মাইনাস 12, অর্থাৎ আমি লিখলাম 4k মাইনাস 12। দেখতে পাচ্ছি এফ অফ মাইনাস 2 এর মান হচ্ছে 4k মাইনাস 12, কিন্তু প্রশ্নে আবার দেওয়া আছে এফ অফ মাইনাস 2 সমান 0 হলে, তাহলে এফ অফ মাইনাস 2 সমান 0 যদি হয় তাহলে আমি লিখতে পারি 4k মাইনাস 12 সমান 0, বা 4k সমান 12, অর্থাৎ 12 ছিল বামে নিয়ে গেলাম বামে, ছিল নেগেটিভ হয়ে গেছে পজিটিভ, বা k সমান 12/4, বা k সমান অর্থাৎ 12কে 4 দ্বারা ভাগ করলে হয় 3, বা রুট k সমান √3। আমাদের লক্ষ্য হচ্ছে রুট k অমূলদ সংখ্যা, এটা দেখাইতে হবে। আমরা রুট k এর মান পেলাম কত? √3। তার মানে এখন দেখাতে হবে √3 একটি অমূলদ সংখ্যা। ধরি √3 একটি মূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা হয় তাহলে লিখতে পারি √3 সমান p/q, যেখানে p q পরস্পর সহমৌলিক সংখ্যা, অর্থাৎ p এবং q এই দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকবে না, এই আকারে লিখতে পারি। এখন উভয় পক্ষকে যদি আমি বর্গ করি তাহলে এই পাশে হয় 3 এবং ওই পাশে হয় p²/q²। এখন উভয় পক্ষকে যদি আমি q দ্বারা গুণ করি তাহলে বাম পাশে হয় 3q আর ডান পাশে হয় p²/q। আমরা দেখতে পাচ্ছি বাম পাশে 3q, 3 একটা পূর্ণ সংখ্যা, q কিন্তু একটা পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। তো একটা পূর্ণ সংখ্যাকে আরেকটা স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে এটাও হয়ে যায় একটা পূর্ণ সংখ্যা, কিন্তু ডান পাশে যেহেতু p এবং q পরস্পর সহমৌলিক, তার মানে p²/q এটা একটা ভগ্নাংশ। তার মানে আমি বলতে পারি এখানে স্পষ্ট যে 3q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q পরস্পর সহমৌলিক ও q > 1। তার মানে 3q ইজ নট ইকুয়াল টু p²/q, কারণ 3q হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা পূর্ণ সংখ্যা না। তার মানে এই সংখ্যা আর এই সংখ্যা সমান হতে পারে না। লিখতে পারি, দেখা যাচ্ছে √3কে p/q আকারে প্রকাশ করা যায় না। সুতরাং √3 অর্থাৎ √k একটি অমূলদ সংখ্যা, এখানে লিখতে হবে অমূলদ সংখ্যা। এটাই দেখাইতে বলা হয়েছে, অর্থাৎ দেখানো হলো। এটি সৃজনশীল 1-এর খ নং প্রশ্নের সমাধান। এখন আমরা সৃজনশীল প্রশ্ন 1-এর গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে g(a² সমান g(a−2)। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকে দেওয়া আছে g(a) সমান 1 + a³ + a⁶/a³, আর এখানে আমাদের প্রমাণ করতে হবে g(a² সমান g(a−1)। চলো প্রশ্নটির সমাধান করি। প্রথমে লিখব গ নম্বর যে দেওয়া আছে f(a) সমান 1 + a³ + a⁶/a³। অতএব f(a² সমান আমি লিখতে পারি 1 + এর পরিবর্তে লিখব আমি a², যেহেতু বামে এর পরিবর্তে a² লিখেছি, ডানে এর পরিবর্তে লিখব a², তারপরে এই যে কিউব, এই যে লিখলাম কিউব, এই যে প্লাস, এই যে প্লাস, আবার এর পরিবর্তে লিখব a² ব্র্যাকেট দিয়ে এই যে পাওয়ার 6, এই যে পাওয়ার 6, এখানেও এর পরিবর্তে লিখব আমি a², এই যে পাওয়ার 3, এইখানে লিখব পাওয়ার 3। এখন এটাকে আমি লিখতে পারি 1 + আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়ে যায়, অর্থাৎ এই পদের পরিবর্তে আমি লিখতে পারি a⁶, কারণ 2কে 3 দ্বারা গুণ করলে হয় 6, এই যে প্লাস, এই যে প্লাস, এখানেও দেখা যাচ্ছে এর পাওয়ার 2, আবার পাওয়ারের উপরে পাওয়ার হচ্ছে 6, তার মানে আমি লিখতে পারি a⁴ এবং নিচে লিখতে পারি a⁶, অর্থাৎ f(a² এর মান হচ্ছে এটা। এবং এখানে আবার লিখব যে এবং
এফ অফ এ ইনভার্স 2 এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এই যে এখানে যেমন 1 লিখলাম 1, এই যে প্লাস এর পরিবর্তে এ ইনভার্স 2, এই যে কিউব লিখলাম কিউব প্লাস এর পরিবর্তে এ ইনভার্স 2, তারপরে এই যে পাওয়ার হচ্ছে 6 লিখলাম 6, নিচে আবার এর পরিবর্তে লিখলাম এ ইনভার্স 2, এই যে কিউব লিখলাম কিউব। এখন এই যে 1 প্লাস এর পাওয়ার হচ্ছে -2, এই পাওয়ারের পাওয়ার হচ্ছে 3, তার -2 কে 3 দ্বারা গুণ করলে কি হয় এ টু দি পাওয়ার -6 প্লাস এখানে হবে এ টু দি পাওয়ার -12, কিভাবে -2 কে 6 দ্বারা গুণ করে, আর নিচে হবে এ টু দি পাওয়ার অর্থাৎ এ ইনভার্স -6। এখন আমরা এইটুকুকে এখানে নিয়ে আসি, আবার লিখবো আমরা এখানে সমান চিহ্ন দিয়ে একটা টান দিলাম, এখানে আছে 1 লিখলাম 1 প্লাস এ ইনভার্স 6, এটাকে আমি লিখতে পারি 1 বাই এ টু দি পাওয়ার 6, একইভাবে এখানে আমি লিখতে পারি 1 বাই এ টু দি পাওয়ার 12, নিচে লিখতে পারি 1 বাই এ টু দি পাওয়ার 6। এখন দেখা যাচ্ছে উপরের তিনটা ভগ্নাংশের যোগ অবস্থায় আছে, আমরা যোগ করব কিভাবে, যেমন এ টু দি পাওয়ার 6 এবং এ টু দি পাওয়ার 12, এই দুইটা লসাগু হচ্ছে এ টু দি পাওয়ার 12। এখন এইটাকে 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, 1 দিয়া এ টু দি পাওয়ার 12 কে ভাগ করলে এ টু দি পাওয়ার 12, এটাকে আবার 1 দ্বারা গুণ করলে হয় এ টু দি পাওয়ার 12 প্লাস এই এ টু দি পাওয়ার 12 কে এ টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করলে হয় এ টু দি পাওয়ার 6, এ টু দি পাওয়ার 6 কে 1 দ্বারা গুণ করলে হয় এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 12 কে এ টু দি পাওয়ার 12 দিয়ে ভাগ করলে হয় 1 দিয়ে এই 1 কে গুণ করলে হয় 1, নিচে 1 বাই এ টু দি পাওয়ার 6। এখন এটাকে আমরা একটা সরলীকরণ করব, দেখা যাচ্ছে এটা একটা জটিল ভগ্নাংশ, এটাকে সরলীকরণ করব কিভাবে, যেমন উপরে যে ভগ্নাংশটা আছে এটা আমরা লিখব, অর্থাৎ এটাকে একটু সাজায় যদি লিখি তাহলে লিখতে পারি 1 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 12, আর নিচে হচ্ছে এ টু দি পাওয়ার 12 গুণন, এটা আমি যখন এই রেখাটা দ্বারা ভাগ বোঝানো হয়েছে, যখন ভাগটাকে আমি গুণ চিহ্ন দিব তখন এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ লিখতে হবে, অর্থাৎ আছে 1 বাই এ টু দি পাওয়ার 6, আমাদের লিখতে হবে এ টু দি পাওয়ার 6 বাই 1। এখন এটাকে আবার লিখতে পারি যেমন 1 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 12, আর নিচে এ টু দি পাওয়ার 12, এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার 6 ইন্টু এ টু দি পাওয়ার 6। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখার চেষ্টা করি, যেমন কোথাও আছে এ টু দি পাওয়ার 6 ইন্টু এ টু দি পাওয়ার 6, এটাকে কি লিখতে পারি, আমরা জানি গুণের সময় ভিত্তি একই হলে পাওয়ার যোগ হয়ে যায়, তার মানে লিখতে পারি এ টু দি পাওয়ার 6 প্লাস 6, তার মানে এ টু দি পাওয়ার 12। তাহলে এইটাকে যদি আমি এ টু দি পাওয়ার 12 লিখতে পারি, তাহলে এ টু দি পাওয়ার 12 এর পরিবর্তে লিখতে পারি এ টু দি পাওয়ার 6 ইন্টু এ টু দি পাওয়ার 6, আর এই যে গুণ, আর এখানে এ টু দি পাওয়ার 6 বাই 1, তার মানে এ টু দি পাওয়ার 6ই, এটা কাটা, তাহলে কি দাঁড়ালো 1 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 12, আর নিচে হচ্ছে এ টু দি পাওয়ার 6। তাহলে দেখা যাচ্ছে এফ অফ এ স্কোয়ারের মান যা এফ অফ এ ইনভার্স 2 এর মানও তা লিখতে পারি যে অতএব এফ অফ এ সমান এফ অফ এ ইনভার্স 2 প্রুফড বা প্রমাণিত। এটি সৃজনশীল প্রশ্ন 1-এর গ নংয়ের সমাধান। প্রিয় শিক্ষার্থী, এই পর্বে আমরা অ্যাসাইনমেন্ট 1-এর সংক্ষিপ্ত প্রশ্ন 4টি এবং সৃজনশীল প্রশ্ন 1টির সমাধান করেছি। পরবর্তী পর্বে সৃজনশীল প্রশ্ন 2 এবং 3-এর সমাধান করব। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সেই সাথে MS এডুকেয়ার সেন্টারের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।